তাহলে আজকে আলোচনার দুইটি ধারা পড়বো আমরা, 57 এবং হচ্ছে 58 ধারা। খুবই সহজ, একটু মনোযোগ দেন। এখানে আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি যে দুই পাশে দুজন পুলিশ অফিসার তিনজন আসামিকে ধরেছে। এরা কেন ধরলো এদেরকে, এদের অবজেকশনটা কি, অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে তারা রাতের বেলা ঘোরাফেরা করতেছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা নাম ঠিকানা সঠিক দিতে পারে নাই। তাদেরকে সঠিক নাম ঠিকানা না দিতে পারে তাদেরকে থানা নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং তারা এই দুজন অফিসার তাদেরকে কি করছে, নাম ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় অথবা সংশ্লিষ্ট এলাকায় চেয়ারম্যান, মেম্বার অথবা গ্রাম চৌকিদারের মাধ্যমে তথ্য নেওয়ার সংগ্রহ করার চেষ্টা চলছে। তো যদি নিশ্চিত হন যে তার নাম ঠিকানা সঠিক আছে, তারা যে নাম ঠিকানাটা বলছে সঠিক আছে, তাদের কি করবে, অবশ্যই ছেড়ে দিতে হবে। আর যদি তারা নাম ঠিকানা সঠিক না দেয়, তাদের সন্দেহ মনে হয় যে আসলে তারা কোনো অপরাধ করার জন্য এরকম ঘোরাফেরা করতেছে, তাহলে তাদেরকে কি ছাড়া যাবে না, অবশ্যই 24 ঘন্টার ভিতরে কি করতে হবে, আদালতে পাঠাইতে হবে। তো এইটা ছিল মূল জিনিস এই ধারার। পরেরটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি, আমরা 58 ধারার দিকে যদি খেয়াল করি, এখানেও দেখা যাচ্ছে মোটামুটি তিনটা স্পেস দেখা যাচ্ছে। এখানে বাংলাদেশের ম্যাপ, এখানে ওই একই আসামি বগুড়া, আর এখানে হচ্ছে বাংলাদেশ। এখন বলছে যে এই তিনজন আসামি যদি তারা যেভাবে হোক, জেল হাজতে হোক অথবা কোনো মামলার আসামি হোক, যে কোনো ভাবেই হোক, তারা কি করে, তারা বিনা পণে গ্রেপ্তার উদ্দেশ্যে বাংলাদেশের যে কোনো স্থানে, অর্থাৎ তারা যদি পলাতক থাকে বগুড়ায়, ঢাকা থেকে ঢাকা মামলার আসামি যদি বগুড়াতে অবস্থান করে, বাংলা তাদের অনুসরণ করে, অর্থাৎ আমাদের ওই যে 66 দ্বারা আমরা যেটা পড়েছি, আবার বাংলাদেশের যে কোনো জায়গায় কি করতে পারবো আমরা, 66 ধারায় আমরা কি করবো সেটা অনুসরণ করে। এখানে এটা যেটা বলছে, অপরের এখতিয়ারভুক্ত এলাকা, হ্যাঁ, অন্য এখতিয়ার অপরাধের অনুসরণ, তার পিছু পিছু আমরা কি করব, যদি যেখানে আমরা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে বিভিন্ন সোর্স মেনটেন করে আমরা আমাদের কি করবে, এই যে আসামিদেরকে অ্যারেস্ট করবো বাংলাদেশের যে কোনো, অর্থাৎ একবারে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যদি পলাতক থাকে, আমরা এই 58-এ একজন পুলিশ অফিসার কি করবে, এই অধ্যায়ের অধীনে গ্রেপ্তার করার জন্য অনুমোদিত হলে বিনা বাধা গ্রেপ্তারের ক্ষেত্রে অবশ্যই ওই ব্যক্তিকে বাংলাদেশ যে কোনো স্থানের ব্যক্তিকে অনুসরণ করতে পারবে এই 58। এই ছিল মোটামুটি জিনিসটা। এখন আমরা একটু বিস্তারিত যাব, যেটা হচ্ছে 57, 57 এবং 58। মনোযোগ দেন। 57টা হচ্ছে নাম ঠিকানা বাসস্থান দিতে অস্বীকৃতি, এটা কারা, আসামিরা। অর্থাৎ এখানে একটি এমসিকিউ আছে। 57 ধারায় বলছে, যখন কোনো ব্যক্তি পুলিশ অফিসার উপস্থিত কোনো অআমলযোগ্য, আমলযোগ্য বলে নাই, আমলযোগ্য না, বলছে অআমলযোগ্য, মনোযোগ দেন, অপরাধ করা বা অপরাধ করার জন্য অভিযুক্ত। একটা হচ্ছে অআমলযোগ্য অপরাধ করেছে, অআমলযোগ্য হলে তো আপনি সেটা করতে পারবেন না, অ্যারেস্ট করার সুযোগ নাই। যদি নন কগনিজেবল হয়, অ্যারেস্ট করতে পারবে না। তো বলছে বা করার জন্য বা করার জন্য অভিযুক্ত হয়েছেন, দেখা যাচ্ছে একটা অপরাধ করে অভিযুক্ত হয়েছেন, তখন অফিসার অনুরোধ করে, উক্ত অফিসার অনুরোধে তার নাম, বাসস্থান অথবা এমন কোন নাম বা বাসস্থান দিতে অস্বীকার করেন তাকে। ফার্স্ট টাইম আমরা যখন অনেক সময় আমরা অন দ্য স্পট এরকম পাই, তখন সে নাম ঠিকানা দিতে চায় না। এই ক্ষেত্রে এই উক্ত অফিসার যিনি যেখানে অন দ্য স্পটে থাকবেন বা ডিটিও থাকবেন, তার কাছে মিথ্যা বলে বিশ্বাস করার কারণ আছে, সে যে নামটা দিচ্ছে তার কাছে ডাউটফুল মনে হলো যে এই নামটা সঠিক নয়, তখন উক্ত অফিসার তাকে গ্রেপ্তার করতে পারেন, তার নাম বাসস্থান নিশ্চিত করা যায়। মানে তাকে আটক করবেন, পরবর্তী কি করবেন, তার যাতে তার নাম ঠিকানা বাসস্থান নিশ্চিত করা যায়, এই উদ্দেশ্যে এই 57 আপনার ক্ষমতা। দুই, যখন কোনো উক্ত ব্যক্তির প্রকৃত নাম, যখন কোনো রিয়েল নামটা পাবেন, যাচাই বাছাই বাসস্থান নিশ্চিত করা হয়, তখন তাকে কি করবে, অবশ্যই ছেড়ে দিতে হলে অবশ্যই জামিনদার সহ বা জামিনদার ছাড়া প্রয়োজন ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার জন্য একটি জামিনদার জারি করার জন্য মুক্তি দেওয়া যাবে। অর্থাৎ আপনি যদি অবশ্যই নিশ্চিত হয়ে যান, জামিনদার সহ জামিনদার ছাড়া প্রয়োজনে কি করবেন, একটা প্রয়োজনের কথা বলছে, অবশ্যই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হওয়ার জন্য। ম্যাজিস্ট্রেটের সামনে মুসলেখা দিয়ে আসবে, যে আমরা অনেক সময় বিভিন্ন মামলায় আমরা এই যে বিভিন্ন 54 ছাড়াও আমরা এই যে ডিএমপি তে, ডিএমপি অর্ডিন্যান্স বা যে পুলিশ আইন, বিভিন্ন অ্যাক্ট আছে, সেই অ্যাক্টগুলো প্রয়োগ করে আমরা কি করি, প্রসিকিউশন গেটে পাঠাই দিই, তখন তার কি করে সেখান থেকে তারা ছাড়া পেয়ে আসে। তবে শর্ত থাকে যে যদি উক্ত ব্যক্তি বাংলাদেশে বসবাস না করেন, একটা কন্ডিশন দিছে। তবে শর্ত থাকে যে উক্ত ব্যক্তি বাংলাদেশে বসবাস না করেন ওই ব্যক্তি, তবে তাহলে বাংলাদেশে বসবাসকারী একজন জামিনদার ও জামিনদার, এখানে বাংলাদেশের লোক কি হবে, একাধিক জামিনদার হবে। এটাই বলা আছে, যদি বাংলাদেশের নাগরিক না হয়, এটা এমসিকিউ। তবে শর্ত থাকে, যদি বাংলাদেশে বসবাস না করেন, তো বাংলাদেশে বসবাসকারী একজন জামিনদার বা জামিনদার কর্তৃক জামিনদার করা হবে, একাধিক জামিনদার হতে হবে, এখানে দুইবার কথা রয়েছে। সর্বশেষ তিন, যদি গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে উক্ত ব্যক্তির প্রকৃত নাম বাসস্থান নিশ্চিত করা হয়, না হয়, বলছে যদি আপনার ওই যে টাইমটা দেওয়া আছে অথবা তিনি জামিনদার সম্পদে ব্যর্থ হন, বলা আছে যে আপনি যদি নাম ঠিকানা না পাওয়া যায়, আপনি যদি প্রকৃত বা সঠিক জামিনদার নিতে ব্যর্থ হন, তাহলে প্রয়োজনে পর্যাপ্ত জামিনদার প্রদানে ব্যর্থ হন, তাহলে তাকে অবশ্যই কোনো কথা নেই, জামিনদার দিতে বা তার নাম ঠিকানা সঠিক নিশ্চিত না করা যায়, তাহলে এখতিয়ার দিন অবশ্যই দ্রুত
ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। এটা হলো মূল বিষয়। প্রথমে একে হচ্ছে পুলিশ অফিসার গ্রেপ্তার করবে, তার নাম ঠিকানা যাচাই করবে। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে তাকে নাম ঠিকানা পাওয়া গেলে, নিশ্চিত করা গেলে অবশ্যই ছেড়েও দিবে। আবার যদি না পাওয়া যায় তাকে অবশ্যই কি করবে, আদালতে পাঠাবে। তবে শর্ত থাকে, যদি বিদেশি নাগরিক হয়, যদি বাংলাদেশে বসবাস না করেন, তাহলে কি করবে, সে একাধিক বাংলাদেশের জামিনদার হবে। এটা 3 নম্বর বলছে। যদি তাকে কোনোভাবে প্রকৃত নাম ঠিকানা বাসস্থান নিশ্চিত করা না হয়, তবে তিনি জামিনদার সময় ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে পর্যাপ্ত জামিনদার আনতে যদি ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কোনো কথা নাই, 24 ঘন্টার ভিতরে নিয়ম আছে, আইনের যে বিধান, যে অবশ্যই 24 ঘন্টার ভিতরে সে আসামিকে আদালতে প্রেরণ করতে হবে। যে আমরা যে সেকশন গুলোতে বিভিন্ন প্রসিকিউশন দাখিল করি, সেই প্রসিকিউশন আদালতে দাখিল করতে হবে। আমরা বিভিন্ন সেকশন রয়েছে, পুলিশ আইন বা ওই যে মাদক রয়েছে, তারপর কি কি সেকশনে আমরা এই প্রসিকিউশন কাটি আর কি। এই হচ্ছে 57 ধারার মোটামুটি বিষয় হচ্ছে বিস্তারিত। আর কোনো সমস্যা আছে কিনা বলুন।